দায়বদ্ধতা মানে আমরা জনগণের কাছে দায়বদ্ধ। আমাদের দুইটা বড় শত্রু, একটা হলো আমাদের দুর্নীতি আর একটা হলো আমাদের এই মাদক। ইন্ডিয়া যে ছোট ছোট ইন্ডাস্ট্রি করে তুলছে, কটেজ ইন্ডাস্ট্রি, যেই ফেন্সি ডিলটা আমাদের দেশে আসে ওই ফেন্সি ডিলটা কিন্তু ওরা খায় না, এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সি ডিলটা ওরা তৈরি করে থাকে। আমি কিন্তু কোনোদিন দাবি করি নেই মাদকের ক্ষেত্রে, আমি বলি দুইটা জিনিস আমরা কন্ট্রোলে আনতে পারি নাই, একটা হলো মাদক আর একটা হলো দুর্নীতি। আমরা এখানে আজকে আমরা সবাইকে পুরস্কৃত করলাম মাদক শক্তি নিরাময় কেন্দ্র হিসাবে। তা আমার এক ভাই এই গোমেজ ভাই একটা কথা শুনতে খুব ভালো বলছে যে আমাদের যেন ভবিষ্যতে এই মাদক শক্তি নিরাময় কেন্দ্র না থাকে। আমি তার সাথে 100% সমর্থন করি, একমত। এই জন্য আমি যে সময় যে বললো যে 1400 কোটি টাকা, আমি কিন্তু খুব একটা খুশি ছিলাম না এটা করার জন্য, যেহেতু আমাদের নিরাময়ের আগেই কিন্তু ব্যবস্থা নিতে হবে। আমাদের এখানে সে মাদকের যে ভাইরা আছেন, আমি আপনাদের অনুরোধ করব আমাকে যেন মাদক শক্তি নিরাময় কেন্দ্রে যেতে না হয় ওই ব্যবস্থা আমাদের করতে হবে। এই জন্য আমাদের সাংবাদিক ভাই বোনদেরও আমি অনুরোধ করব আপনারা এটা প্রচার করতে হবে, যেহেতু আপনারা এটা প্রচার করতে হবে যে মাদক দেশের জন্য একটা বড় শত্রু। আমাদের দুইটা বড় শত্রু, একটা হলো আমাদের দুর্নীতি আর একটা হলো আমাদের এই মাদক। এই মাদক আমরা কিভাবে মাদক থেকে আমরা মুক্তি পেতে পারি এই সম্বন্ধে আপনারা সবাই একটু সচেতন করতে হবে। এই বিভিন্ন অনুষ্ঠান করে আমরা সবাই সচেতন যেমন করতেছি, কিন্তু আপনাদের হাত কিন্তু এর থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। আপনারা যদি একটু সক্রিয় হন, একটু এদিকে খেয়াল রাখেন, তবে আমাদের এই মাদক কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। এই মাদক শক্তি নিরাময় কেন্দ্র করে সমস্যা সমাধান করা যাবে না। মাদক যেন বাইরে থেকে ঢুকতে না পারে, এবং যারা ঢোকার সাহায্য করে তাদেরও সংবাদ যদি আমাদের দেন আমাদের জন্য ভালো। এটা যদি আমাদের বাহিনীর লোকও যদি ইনভলভ থাকে আপনারা অবশ্যই দিবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। এই মাদক আমাদের এই সব সমাজে, আমি সেদিন কারা পরিদর্শনে গেছিলাম, ওখানে দেখলাম এখন আমাদের ভাই বোন ছেলে মেয়ে সবাই ইনভলভ হয়ে গেছে। এখন একটা ভাই বোন ছেলে মেয়ে সবাই, এবং সব স্তরের মানে উচ্চ শ্রেণীরও রয়ে গেছে, মধ্যম শ্রেণীও রয়ে গেছে, এবং গরিব শ্রেণী তাদেরও রয়ে গেছে, সব ধরনের থেকেই রয়ে গেছে। আর একটা কিন্তু হলো কি, যদি আপনারা উৎস এটা না আমরা করতে পারি তো বড় সমস্যা হচ্ছে মাদক শক্তি নিরাময় কেন্দ্র, এটা কিন্তু কষ্ট অনেক বেশি। গরিবদের পক্ষে কিন্তু এটা চালানো মানে একটা কেউ হয়ে গেলে খরচ বিয়ার করাটা, মধ্যম শ্রেণীর লোকে কিন্তু খরচ বিয়ার করাটা অনেক কষ্টকর। আমি আপনাদের কাছে হয়তো জিজ্ঞেস করবো না একটার জন্য কত টাকা খরচ হয়, ওইটা জিজ্ঞেস করলে হয়তো আপনারা আবার লজ্জা পাবেন, আবার হয়তো আপনারা বলবেনও না, আবার ইনকাম ট্যাক্সের ঝামেলা আছে, বহু কিছু। আমি এই জন্য আপনাকে কোনো কিছু এটা জিজ্ঞেস করবো না, কিন্তু আপনারা ওই নিরাময় কেন্দ্রে যাওয়ার আগেই যেন ব্যবস্থা নেওয়া যায়। আর আপনাকে নিরাময় কেন্দ্র সম্বন্ধে আমাদের হলো যে আমাদের এতদিন ছিল আমাদের 4টা, একটা ছিল শুধু ঢাকায় 139 জন না কতজন জানি পারতো, 124, ওইটার আমরা 250 শয্যা বিশিষ্ট করতেছি। আরও আমরা 7টা ডিভিশনে, অন্য আগেও আমাকে আরও 3টা ডিভিশনে ছিল, বাট ওইগুলো আমাকে ভাড়া বাসায় ছিল। আরগুলি এখন আমরা আরও 7টায় করতেছি, এটা সব আমাদের নিজস্ব হবে, সব কিছু মিলে প্রায় 1400 কোটি টাকা হবে। তো আমি আশা করবো এই 1400 কোটি টাকা খরচ হওয়ার আগেই যেন এই মাদকের নিরাময় কেন্দ্রে যেন কারো না ঢুকতে হয়। তা আমি আপনাদের জন্য দোয়া করবো যেন এই মাদক নিরাময় কেন্দ্র যদি না থাকে, যেন আপনাকে কোথাও যেন ভালোভাবে প্রোভাইড হয়ে যান। তাহলে আবার আপনাকে এখানে যারা আছে তারাও ভাববেন যে তা আমাদের তো কোনো কর্মসংস্থান, আপনাকে জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, ওটারও ব্যবস্থা করা হবে। তবে এই জন্য আমাকে সবারই কিন্তু চেষ্টা করতে হবে। আপনারা সমাজে কিন্তু একটা খুব ভালো কাজ করে যাচ্ছেন, এই জন্য আপনাকে সবাই আমি ধন্যবাদ জানাই। আপনারা যদি এই, যেহেতু আমাকে সরকারি লেভেলে অতটা আগে আসতে পারা যায় নাই, বাট আপনারা যেভাবে আগে আসছেন এই জন্য কিন্তু একটা সমাজে কিন্তু অনেক বড় ধরনের একটা প্রতিফলন হয়েছে। এরা যদি বাইরে থাকতো এবং একবার যদি ট্রিটমেন্টের পর আপনারা তাদের ভালো করে যে পাঠায় দিতেছেন, তা না হলে কিন্তু তারা একটা সমাজের লাইবিলিটি হয়ে থাকতো। এখনও তারা একটা সমাজের জন্য লাইবিলিটি, তারপরে আপনাদের সাথে ট্রিটমেন্ট পাওয়ার পরে তারা ফিরে যাচ্ছে, ভালো হচ্ছে, 2-1 জন হয়তো আবার
এডিক্টেড হয়ে আবার হয়তো আপনাদের কাছে ফিরে আসতেছে। বাট এই যে আপনাদের কাজের যে স্বীকৃতির জন্য আপনারা সবাই ধন্যবাদ, আমরা সবাই একটা হাততালি দিয়ে ওনাদের একটা ধন্যবাদ জানাই। আপনারা ভবিষ্যতে আপনারা এটা করে যাবেন এবং এটা এমনভাবে করবেন যে আপনাদের পেশেন্টের সংখ্যা যেন দিন দিন কমতে থাকে, এক সময় যেন এই হসপিটালটা অন্য চিকিৎসার জন্য ব্যবস্থা হয়। এই মাদক যেভাবে হোক আমাদের সমাজ থেকে উচ্ছেদ করতে হবে। ইন্ডিয়া যে ছোট ছোট ইন্ডাস্ট্রি করে তুলছে, কটেজ ইন্ডাস্ট্রি, যেই ফেন্সি ডিলটা আমাদের দেশে আসে, ওই ফেন্সি ডিলটা কিন্তু ওরা খায় না, এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সি ডিলটা ওরা তৈরি করে থাকে। এটা ওরা বললে, আমরা যেসব বলি সে সময় ওরা অস্বীকার করে যে না। একসময় দেখছেন আমাদের দেশে কিন্তু ফেন্সি ডিলটা বাচ্চাদের এই পেটে ব্যথা ট্যাথা হলে কিন্তু কাশি খাওয়াতো, কিন্তু পরে দেখা গেল যে না, ওই যে একটা এই সাপের মতো এরকম একটা থাকতো ছবি, এটা ওই ইন্ডিয়া করতেছে। যে ভাই যেটা বলছে এটা সত্যি কথা। এই জন্য আমি ওই বিজিবি আপনাকে সেদিনও বলছি এই কথাটা, বিজিবি সৈনিকদের অ্যাড্রেস করার সময় সবসময় বলতাম, তোরা যদি একটা এই ছেড়ে দিয়ে কি বলে এই ফেন্সি ডিল হয়তো 100-200 টাকা করে পাচ্ছ, বাট এই ফেন্সি ডিলটা তোমার ছেলে মেয়ে বা তোমার কোনো আত্মীয় স্বজন খাবে, তুমি সেই সময় টের পাইবা যে তুমি কি অন্যায় করছো। এটা আমাদের কিন্তু সমাজের সব শ্রেণীর লোকেরই বুঝতে হবে। এটা শুধু আইন শৃঙ্খলার বাহিনী না, যেটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর থেকে হয়তো কিছু কিছু বা অন্যরা যারা ক্যারি করতেছে, আর যারা আছে কি জানি বলে গডফাদার, তারা কিন্তু আবার ওই হোটেল ইন্টারকনে বয়ে রয়েছে, এটা আবার আমগোর সাথে চা খেয়ে থাকে, এরা আবার দেখুন আমগোর সাথে ঘোরাফেরা করে। আমি এই জন্য বলছি যে এক ক্ষেত্রে আপনাকেও কিন্তু প্রপার অ্যাকশন নিতে হবে। আমরা খালি কেরিয়ার বই ধরতে পারি, কিন্তু গডফাদারদের কিন্তু খুব একটা ধরতে পারতেছি না। আপনাদের যেভাবে হোক এই গডফাদারদের ধরতে হবে। আপনারা চাচ্ছেন যে হাতিয়ার দেওয়া, আপনাকে হাতিয়ার দেওয়া হয়েছে, আপনারা এই যে 1400 কোটি টাকার এটাও দেওয়া হইলো, তারপরে আপনারা আর কি বলছে সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে এটাও করা দিব, কিন্তু আপনারা গডফাদার ধরতে হবে। এই কেরিয়ার ধরে কিন্তু লাভ নেই, গডফাদার না ধরলে এটা পুরা বন্ধ হয়। আর মিয়ানমার সেক্টরে আমরা অনেক দিন যাবৎ বলছি, আমরা তিনজনই ইনফ্যাক্ট যাওয়ার কথা ছিল, যে ওই এলাকা দিয়া কিন্তু ইটা সবচেয়ে বা বেশি আসছে, এবং একটা মানে অন্য দেশের একটা যেই বাহিনী হয় তারা কিন্তু পুরা নির্ভর করতেছে এইটার উপরেই, এটার থেকে তারা আয় করে তারা একটা তাদের ঘর সংসার এবং সব চালাচ্ছে। এখন এই জন্য এটা কিভাবে বন্ধ করা যায় আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু হ্যাঁ আমরা যে বলবো যে আমরা খুব সফল হচ্ছি তা না। আপনারা অনেক সময় নামও জানেন যে বদি সাহেব, হ্যাঁ বদি, এরকম অনেক বদি হয়ে গেছে, এখন অনেক বদি হয়ে গেছে। এখন এইগুলিরে কিভাবে ধরা যায়, এগুলি আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে। আপনারা এই মাদকের উপরে ভালো ভালো ফিচার করেন, যদি ওইরকম করেন এবং কিছু নাম ঠাম দিতে পারেন, যেহেতু আপনাকে তো একটা ইন্টেলিজেন্স আমাকে থেকে আরো বেশি কাজে করে। উচ্চ শ্রেণীরা আমাদের সাথে ঘোরাফেরা করতেছে, এই শ্রেণীটার দিকে কিন্তু আমাদের টার্গেটটা বেশি করতে হবে এটার ক্ষেত্রে। আর প্লাস হলে আপনাদের ক্ষেত্রে যে ভাই পয়েন্ট আউট করলো, এটার ক্ষেত্রে যদি কারো প্রমাণ পাওয়া যায় আপনারা কিন্তু আইনের আওতায় চলে আসবেন, কাউরে কিন্তু আমি ছাড় দেবো না। যদি এরকম আপনার নাম দিতে কাউরে আমি ছাড় দেবো না। না এই যে ডিপি না, একবার করে দিবা। গণমাধ্যম এবং কিছু সাংবাদিক বললেন, কিছু প্রশাসনের লোক, তাদেরকে ধরতে নাম প্রকাশ করে দেন ভালো হবে স্যার। না এটা চলছে, আমাদের কার্যক্রম চলছে সব তো, এবং এইগুলো শুনেন এই জন্য এই সব জায়গায় পোস্টিং এর জন্য অনেক টাকা লেনদেন করতে হয়। এটা আমি মনে করি সচিব মহোদয় এখানে আছেন, কারা আসেন ঢাকায়, কারা ঢাকার বাইরে যান, এই পোস্টিং গুলো একটু লক্ষ্য করি। এখন হলো কি আপনি যেটা বললেন ঢাকার থেকে নাকি এখন আরো বেশি ইম্পর্টেন্স পেয়ে গেছে এই কক্সবাজার, কয়েকটা জায়গা, হ্যাঁ কক্সবাজারের দিকে, হ্যাঁ কক্সবাজারের দিকে নাকি আরো বেশি। মাননীয় উপদেষ্টা, উচ্চ শ্রেণীর সাথে আমরা দেখছি যে এখন যদি আপনি মতিঝিলে যান, ছোট ছোট ছেলেমেয়েরা, আপনার মেয়েরাও এবং ছেলেরাও 8-10-15 বছর পর্যন্ত বয়সের ছেলেমেয়েরা ওপেন নেশা করে, এবং এটা প্রত্যেক 24 ঘন্টা গেলেই আপনি পাবেন। এই বিষয়ে আপনাদের কোনো শুনেন, আমি এর আগে ওই যে আপনি যে ছেলেরা বললেন আবার একটা বললেন, ওটা আমি একটু বলা অনেকে আবার রাগ হয়েছিল। তা আপনারা বলেন, আপনারা বললে কিন্তু সুবিধা যে হইলে তা আমার ক্ষেত্রে অ্যাকশন নিতে সুবিধা। আপনারা এটা বলেন এইটা যদি আপনারা লিখেন এটা বললে ভালো। হ্যাঁ এটা বলেন যে এই শ্রেণীর পোলাপানা করতেছে, এইটা খাচ্ছে, আপনারা যদি বলেন আমাদের শোনেন, আমাদেরও রেকর্ড থাকে, আর আপনারাও যেটি পাঠান ওইটাও রেকর্ড থাকে। আপনারা যেটা পাঠান আমাদের 2 পিয়ারও থাকে, এরা কিন্তু সবাই কাইটা দেয়।
সকালে যে আপনাকে রিপোর্টগুলি কিন্তু আমরা সবসময় দেখি, এইগুলি কিন্তু আমাকে খুবই কাজে দেয়। আপনাকে ওই যে আমাদের কনসার্ন যেটা মাননীয় উপদেষ্টা শেষ করি নাকি? একটা বিষয় হলো যে আপনারা তো সবসময় দাবি করেন বা ওনারাও দাবি করেন যে মাদকের বিস্তার আস্তে আস্তে কমে আসছে, এবং যদি কমে থাকে তাহলে সেটার যদি পরিসংখ্যানটা একটু বলেন আমাদের। যে না, আমি কোনোদিন না, আমি কিন্তু কোনোদিন দাবি করি নাই। মাদকের ক্ষেত্রে আমি বলি দুইটা জিনিস আমরা কন্ট্রোলে আনতে পারি নাই, একটা হলো মাদক আর একটা হলো দুর্নীতি। আমি কিন্তু এই দুইটার ক্ষেত্রে কোনোদিন বলি না। আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো, কিন্তু মাদক আমরা কমে আনতে পারছি এটা আমি কোনোদিন বলিনি। আপনারা আমি ভাইয়েরা তো অনেকটা আছে, আমি কোনোদিনই এই কথাটা কোনোদিন বলি নাই। যেহেতু এটা আপনাকে সাহায্য এবং সহযোগিতা দরকার, এটা কমায় আনতে হবে। হ্যাঁ, এখন হলে কি আমি আমাদের কলিগদের সাথে আলাপ না করে এই মুহূর্তে আমি হয়তো অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করতে পারবো না, বাট যারা ইনফরমেশন দেয় তাদের ডেফিনেটলি একটা তো অ্যামাউন্ট টাকা দেওয়া হয়। একটা প্রশ্ন ছিল, আমরা জানি যে সচিবালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। গত বছর শুরুতে এর প্রশ্নটা আগে নিব, নাহলে আবার বৈষম্যের শিকার হবে। হ্যাঁ, বলো তুমি বলো। আপনি একজন নাম বলেছেন যে মাদক ব্যবসার সাথে ব্যবসায় জড়িত মোদী সহ আরো যারা আছে, সেই সময় রাজনৈতিক সরকার ছিল। রাজনৈতিক সরকারের সময় এই বিষয়গুলো তারা যতটা সামনে আসতে পারতো বা তারা সুযোগ পেত। এখন আপনার সরকার তো রাজনৈতিক সরকার না, মাদকের সাথে যারা স্থানীয় জড়িত তাদেরকে আপনারা এই যে গত 10 মাসে স্যার আপনি দৃশ্যমান কিছু কাজও করছেন, বারবার বলছেন মাদক বন্ধ করতে, আপনি কি এদেরকে কারো আইনের আওতায় আনতে পারছেন? নাম্বার 1। নাম্বার 2 হলো বর্ডারে যারা আইন শৃঙ্খলা বাহিনী এর সাথে জড়িত এমন অভিযোগ আছে যে যখন আসে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক, সেটা এই আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে জড়িত করতে পারবে একজন একেবারে উচ্চ পদ এক অফিসারকে আমরা অলরেডি কিন্তু ক্লোজ করছি। মোস্ট প্রবাবলি কিছুদিনের মধ্যে সে কাশিমপুর অথবা ঢুকে যাবে, কেরানীগঞ্জ এক জায়গায় ঢুকবে, তার জায়গা ওখানে হবে। এইটা আমি এখন বলবো না, যেহেতু যতক্ষণ পর্যন্ত না ঢুকে আপনার কাছে এখন বুঝা দিলে সে আরো ভাইকে যাবে। আমরা এখানে কোনো রাজনীতি না, এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারাও কিন্তু নামটা দিতে পারেন। আপনারা যদি ইনফরমালিও যদি নাম দিতে পারেন দিদি মহোদয়ের কাছে বা সচিব মহোদয়ের কাছে বা খোদাবাজ ভাইয়ের কাছে বা আমার কাছে। দায়বদ্ধতা মানে আমরা জনগণের কাছে দায়বদ্ধ। না, আমরাও জনগণের কাছে দায়বদ্ধ। আমরা সরকারের কাছে, আমরাও সব তো জনগণের সাথে দায়বদ্ধ। এখন তো কোনো প্রশ্রয় আশ্রয় না, প্রশ্রয় আশ্রয় পাচ্ছে না, এটা সত্যি। কিন্তু এইটা একটা বেধি, কিন্তু আগের থেকে কিন্তু ধরা হচ্ছে বেশি। আপনারা যদি দেখেন, ধরা কিন্তু আগে বেশি হচ্ছে, কিন্তু কিন্তু আমার মনে হয় না যে খুব একটা কমে। দেখেন না যে নতুন নতুন আবিষ্কার হইতেছে, নতুন নতুন ছেলে মেয়েরা এটার সাথে ইনভলভ হয়ে যেতেছে। ওই যে আমি কারা একটা কথা বলছিলাম, আপনারা আবার এটা মিস ইন্টারপ্রিট করছেন যে না, আমি বলছি যে এখন এই যে কথাটা উনি বললো, ওই কথাটা কিন্তু আমি সেরকম বলছিলাম। আচ্ছা, কে জানি বললো ওই যে বাচ্চা। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা জানি যে সচিবালয় গত বছর একটা আগুন লেগেছিল, তারপর থেকে আপনার সচিবালয় নিরাপত্তা একটা কনসাল্ট ছিল। গতকাল রাত্রে হচ্ছে 8টা থেকে 8:30টার দিকে এখানে একটা সংঘর্ষের ঘটনা ঘটছে। সচিবালয়ের মতো জায়গায় আমরা যদি 6টার দিকে বন্ধ হয়ে যাওয়ার কথা, 8টা থেকে এত রাত্রে তারা কর্মচারী না এখানে কর্মচারীরা কিছু সংখ্যক থাকে, হলো ধরেন যে তারা ওই যে ইগুলি করে, কি জানি বলে হোটেল, আমাদের খাওয়ার যে এখানে ব্যবস্থা থাকে যেটা আমাদের কিছু সংখ্যক লোক থাকে 5টা 6টা ক্লোজ হয়ে যাওয়ার পরেও তাকে ওইগুলি ক্লোজ করে যাইতে একটু সময় লাগে। আচ্ছা, আর কারো কোনো? হ্যাঁ, সংঘর্ষ কি হচ্ছে? ও, আমি এটা অবশ্যই ডিটেল বলতে পারি না। আমি কিছুক্ষণ আগে ঢুকছি, আমি 2 অনুষ্ঠান করি। সরি স্যার, আপনাকে আপনি যে আমাদের সহকর্মীরা বললেন সচিবালয়ের মতো একটা জায়গায় মারামারি হয়েছে, হাসপাতালে গেছেন, এই ব্যাপারে পুলিশও মোটামুটি করছে, কিন্তু বিষয়টা আপনি অবগত না, এটা সবচেয়ে আশ্চর্য। আমি একটু শুনছি হয়েছে, বাট আমি শুনছি হোটেলের হয়েছে, বাট ডিটেলটা আমি ক্যান্টিনে দখল নিয়ে আমাকে তো দখল বাণিজ্য সব জায়গায় দখল হইলো বড় সমস্যা। শুনেন ভাই, আপনি শুনেন, আপনি তো দখল বাণিজ্য শুনেছি, এখন একটু আগের থেকে কমে আসছে।